গল্পের দ্বিতীয় অংশ। খুশবু আক্তার। মাঝে বেশ কয়েকটা ক্যালেন্ডারের পাতা বদলেছে। বদলেছে সবার জীবন প্রবাহ। এখন ভোরের দিকে হালকা হালকা কুয়াশা দেখা যায়। কিছুদিনের মধ্যেই একদম হাড় কাঁপানো শীত বোধ হয় নেমে পড়বে। মিলির এখন একা একা হাঁটাচলা করতে বেশ কষ্ট হয়। তবে হ্যাঁ, নিজেকে সামলে নেওয়ার ক্ষমতা এখন মিলির হয়েছে। কারো হাত ধরে হাঁটতে হয় না। হোঁচট খেয়ে পড়ে যাবে এই ভয় হাঁটার সময় পাশে কাউকে রাখতে হয় না। অন্ধকার ঘরে রাতে ঘুমোতেও শিখে গেছে। আজকাল কোন নির্দিষ্ট একটা মানুষের কথা খুব কমই মনে পড়ে। তবে হ্যাঁ, একেবারে ভুলে যায়নি। যখন রাতের বেলা অন্ধকার ঘরে জানালার পাশে দাঁড়িয়ে ওই খোলা আকাশের বিশাল চাঁদটার দিকে তাকায় তখন মনে পড়ে মানুষটার কথা। মনে পড়ে একটা সময় দুজনে একসাথে বারান্দায় দাঁড়িয়ে ওই চাঁদটা দেখত। অফিসে এসে সরাসরি নিজের ডেস্কে চলে গেল মিলি। চাকরিটা সে এখনো ছাড়েনি। এখনো তো একেবারে শরীর নাজেহাল হয়ে যায়নি যে চাকরিটা ছাড়তে হবে। দেখা যাক না কতদিন করা যায় এভাবে। চেয়ারে বসে ব্যাগের ভেতর থেকে পানির বোতলটা বের করে আগে কয়েক ঢোক পানি খেল। এখন অল্পতেই কেমন যেন হাঁপিয়ে ওঠে। ভাবল কিছুক্ষণ একটু বসে বিশ্রাম নেবে, তারপর ল্যাপটপটা খুলবে। মিলির বিশ্রাম নেওয়ার মাঝেই কোথা থেকে যেন ফরহাদ এলো। মৃদু রাগান্বিত গলায় মিলিকে উদ্দেশ্য করে বলল, আপনি এত অবাধ্য কেন মিলি, বলুন তো? মাহবুব স্যার বারবার করে আপনাকে বলছে যে অফিসে আসার দরকার নেই। আমি বারবার করে বলছি, তারপরও শোনেন না কেন কথা? আপনার এই অবাধ্যতার জন্য যদি কোন একটা ক্ষতি হয়ে যায় তখন কি হবে ভেবে দেখেছেন? তখন তো শুধু কাঁদবেন। কিন্তু তখন কেঁদে আর লাভটা কি হবে? হঠাৎ করে ফরহাদের আগমন, তার ওপর আবার সবার সামনে এভাবে চেঁচামেচি মিলিয়ে একটু থতমত খেল। আর চোখে আশেপাশে তাকাতেই দেখলে অনেকগুলো বিস্ময় ভরা দৃষ্টি ওদের দিকে তাকিয়ে আছে। মিলির ভীষণ অস্বস্তি হল। ইতস্তত গলায় ফরহাদকে উদ্দেশ্য করে বলল, আমার তো এখনো আসতে অতটা সমস্যা হয় না। কিন্তু আপনার এখন রেস্টের দরকার। এতটা রাস্তা জার্নি করে আসা একদমই ঠিক না মিলি। আপনার কিছু হয়ে গেলে আমি মাহবুব স্যারকে কি জবাব দেব বলুন তো? চেঁচাচ্ছেন কেন? আমার কিছু হবে না। আর তাছাড়া আমাকে আপনার এবিনে ডাকলেও তো পারতেন। আপনাকে ডাকিনি কারণ এতটুকু পথ আবার হেঁটে যেতে আপনার অসুবিধা হবে তাই। আস্তে কথা বলুন। আশেপাশে আরও অনেক মানুষ আছে, ওদের কাজের অসুবিধা হচ্ছে। ফরহাদ যেন এবার হুঁশে ফিরল। এমনিতেই মনে হয় মাথাটা কোন কারণে গরম ছিল কিংবা কোন অশান্তিতে ছিল, তার ওপর মিলির প্রতিদিনের অবাধ্যতা আর ভালো লাগে না। নিজের একটু যত্ন নিলে কি হয়? একটু খেয়াল রাখলে কি হয়? ফরহাদ এত দিকে নজর রাখতে পারে না তো। এবারে শান্ত গলায় বলল, কাল থেকে আর অফিসে আসবেন না। আর এটাই আমার শেষ কথা। এরপরও না শুনলে আপনাকে আর চাকরিতেই রাখব না। তখন দেখব আপনি কি করে অফিসে আসেন। মিলি তাড়াহুড়ো কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, আসব না, আপনি যান। ফরহাদ চলে গেল। মিলি আবারও আর চোখে একবার আশেপাশে তাকিয়ে দেখল কিছু মানুষ নিজেদের কাজে মনোযোগ দিয়েছে তো কিছু মানুষ বাঁকা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মিলি জানে ওকে আর ফরহাদকে নিয়ে অফিসে অনেকের মাঝে বিভিন্ন ধরনের আজেবাজে কথাবার্তা চলে। অনেকে বিষয়টাকে ভালোভাবে দেখে তো অনেকে খারাপ ভাবে। অনেকে জানে যে মিলি ফরহাদের পূর্ব পরিচিত জন্য ওদের সম্পর্কটা একটু ভালো, কিন্তু অনেকেই সেই সম্পর্কটাকে স্বাভাবিকভাবে নিতে পারে না। তবে এখন কেন যেন মিলির নিজেরও এই ব্যাপারটা আর ভালো লাগছে না। ফরহাদ আজকাল একটু বেশি অধিকার দেখায়, একটু বেশি যত্ন নেয়। লাবিবা বারবার বলছে যে ফরহাদের এসব কিছু স্বাভাবিক হতেই পারে না। নিশ্চয়ই ওর মনের মাঝে কিছু আছে। কিন্তু এমনটা তো ঠিক না। মিলিকে বোঝাতে হবে ফরহাদকে যে ওর পক্ষে নতুন করে আর কোন কিছু ভাবা সম্ভব না। মিলি ঠিক করল আজকেই কথা বলবে এই নিয়ে ফরহাদের সাথে। ওকে বোঝাতে হবে। মানুষটা খুব ভালো সেটা মিলি জানে, তাই অযথা তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। এর থেকে ভালো সময় থাকতে সাবধান করে দেবে। আমায় আর একটু সময় দিন, আমি ছেড়ে দেব এই বাড়িটা। আগে ছেড়ে দিবেন বললেই তো হবে না। আগে 4 মাসের ভাড়া পরিশোধ করুন, তারপর বাড়ির বাইরে পা রাখবেন। তন্ময় একটু চোট দেখিয়ে বলল, ভাড়া না দিয়ে যাব না। চোর পেয়েছেন কি আমায়?
ভাড়া দিতে পারিনি জন্যই এখনো আপনার বাড়িতে আছি। না হলে কি ভেবেছেন আপনার এত কথা শোনার আমার কোন ইচ্ছে ছিল? বাড়িওয়ালাও পাল্টা চোট দেখিয়ে বলল, একদম গলা তুলে কথা বলবেন না। ইচ্ছে নেই তো বেরিয়ে যান ভাড়া দিয়ে। চোর না হলেও বাটপার আপনি। আর 10 দিন সময় দিলাম, এর মধ্যে যদি ভাড়া শোধ করতে না পেরেছেন তাহলে কিন্তু খবর আছে। কোন জিনিসপত্র নিয়ে বেরোতে দেব না। সোজা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব বাড়ি থেকে। তন্ময় খুব কষ্টে নিজের রাগটুকু নিয়ন্ত্রণ করল। কেন যে ভুলভাল জায়গায় নিজের রাগ দেখিয়ে ফেলে কে জানে। কণ্ঠটা এবার তার একটু নরম হলো। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেব টাকা। এখন যান, আমায় একটু ভাবতে দিন শান্তি মতো যে কি করে টাকা দেব। এমনিতেই পুরো জীবনটাই অশান্তি, আর অশান্তি বাড়াবেন না। বকবক করতে করতে বাড়িওয়ালা চলে গেল সেখান থেকে। তন্ময় পাশে তাকাতেই দেখল জ্যোতি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ঠোঁট টিপে হাসছে। জ্যোতির হাসি দেখে তন্ময়ের গা জ্বলে গেল। রাগান্বিত গলায় বলল, নিজের বাড়িতে কি কোন কাজ নেই আপনার? জ্যোতি ব্যঙ্গাত্মক গলায় বলল, কাজ শেষে তো একটু মনোরঞ্জনের দরকার হয়, সেটাই করছিলাম আর কি। তা তন্ময়, আপনার জেসিকে বললেই তো ভাড়াটা দিয়ে দেয়। আর অশান্ত কিসের আপনার জেসি থাকতে? ওই তো আপনার জীবনের একমাত্র শান্তি। আর অশান্তি তো অনেক মাস আগেই ছেড়ে চলে গেছে। জেসির থেকে কেন সাহায্য নিতে যাব? যা করার সব আমিই করব, বুঝতে পেরেছেন? আপনি একদম কম কথা বলবেন। আচ্ছা তন্ময়, তার আগে আরেকটা কথা বলুন তো, আপনি তো খুব তাড়াহুড়া শুরু করে দিয়েছিলেন জেসিকে বিয়ে করার জন্য। মিলি গো চলে গেছে, অনেকগুলো দিনই পার হয়ে গেল, এখনো বিয়ে করলেন না কেন? ঘরটা কি ফাঁকা ফাঁকা লাগে না? একটা নতুন বউ এলে তো একটু আদর যত্ন করতো আপনাকে। ইস, মুখটা শুকিয়ে গেছে আপনার। মিলি তো এখন নেই, কে আর যত্ন নেবে আপনার বলুন? জ্যোতির কথাটা তন্ময়কেও ভীষণ ভাবালো। সত্যিই তো মিলি নেই, আর ওর যত্ন করার মতন তো কেউ নেই। 3 বেলা এখন নিজেকে কষ্ট করে হাত পুড়িয়ে রেঁধে খেতে হয়। কি যে রান্না করে নিজেই আর মুখে তুলতে পারে না। ঘরদোরের অবস্থা খারাপ। মাস শেষে একদিন গোছানো হয় কিনা সন্দেহ। আর বাকি রইল জেসিকে বিয়ে করার কথা। জেসি তো তন্ময়কে এখনো বিয়ে করতে রাজি হয়নি। সেই একই কথা, চাকরি না পাওয়া অবধি বিয়ে করবে না। আর না, তন্ময় এখনো কোনো চাকরি পেয়েছে। ব্যাংকে জমানা অল্প কিছু টাকা আর ধারের টাকা দিয়ে এই কয় মাস চলেছে, যা প্রায় শেষের পথে। এদিকে পাওনাদাররাও এখন বাড়িতে আসা শুরু করে দিয়েছে। তন্ময়কে চুপ করে থাকতে দেখে জ্যোতি পুনরায় বলে উঠল, কি হলো বলুন, জেসিকে বিয়ে করেননি কেন এখনো? ও বলেছে চাকরি না পাওয়া অবধি বিয়ে করবে না। তন্ময়ের কথা শুনে জ্যোতি শব্দ করে হেসে উঠে বলল, চাকরি পাওয়ার পরেও আপনাকে বিয়ে করবে না? ও তো বিয়ের আগেই অন্য জায়গায় সংসার করা শুরু করেছে। আপনি আসলে একটা বলদ। জ্যোতির কথা শুনে তন্ময়ের কপালে ভাঁজের সৃষ্টি হল। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল, সংসার শুরু করেছে মানে? জ্যোতি কোন মতে নিজের হাসিটা থামিয়ে বলল, দাঁড়ান, আজ একটা বোম ফাটাই। মিলি আমাকে যদিও এটা দেখাতে নিষেধ করেছিল। বলেছিল যে আপনি নিজ থেকে সত্যিটা জানলে নাকি আরো বেশি কষ্ট পাবেন, কিন্তু আমার মনে হচ্ছে আজ আপনাকে এটা দেখানো দরকার। কারণ আপনার যা অবস্থা দেখছি, কোনোদিনও নিজ থেকে কিছু ধরতে পারবেন না। কি দেখাবেন? জ্যোতি ফোনের লক খুলে গ্যালারি থেকে কয়েকটা ছবি বের করে ফোনটা তন্ময়ের হাতে দিয়ে বলল, এই দেখুন, আপনার জেসি বিয়ে না করেও স্বামী পেয়ে গেছে, তাহলে আপনাকে আর কি দরকার? কে জানে দুজনে কি করে? তন্ময় তাড়াহুড়ো করে ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনে স্পষ্ট দুটো পরিচিত মুখ দেখতে পেল তন্ময়। ফুচকার দোকানের সামনে বেঞ্চের ওপর বসে আছে রাজীব আর জেসি। ফুচকা খাওয়ার উদ্দেশ্যই গেছে বোধহয় দুজনে। প্রথম কয়েকটা ছবিতে শুধুমাত্র দুজনের হাসি মুখটাই দেখা যাচ্ছে, যা তন্ময়ের কাছে বেশ স্বাভাবিক মনে হলো। তবে একদম শেষের ছবিটায় দেখা যাচ্ছে রাজীবের হাতটা জেসির কোমরে রাখা। তন্ময় যেন নিজের বাকশক্তি হারিয়ে ফেলল। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। জ্যোতি তন্ময়ের অবস্থাটা বুঝতে পারল। কেন যেন খুব হাসি পেল। এটা তো হওয়ারই ছিল। কাকে ছেড়ে কাকে ভালোবেসেছে তন্ময়, সেটা তো ওকে বুঝতেই হতো। তন্ময় মৃদু কম্পিত গলায় বলল, এগুলো সত্যি?
মূর্খের মতন কথা বলবেন না একদম তন্ময়। এমনই ভালোবাসলেন জেসিকে যে নিজের চোখকেও বিশ্বাস হচ্ছে না এখন আর। পাগল আপনি? তন্ময় কেমন যেন হাঁসফাঁস করছে। বিশ্বাসঘাতকতা কাকে বলে সেটা যেন এখন বুঝতে পারছে। ভালোবাসার মানুষটা ঠকালে কেমন অনুভূতি হয় সেটাও যেন এখন বুঝতে পারছে। জ্যোতি তন্ময়ের হাত থেকে ফোনটা নিয়ে বলল, ওয়েট, আরেকটা ভিডিও দেখাই আপনাকে। তন্ময় চোখ তুলে তাকালে জ্যোতির দিকে। কে জানে আরো কি দেখাবে। ভিডিওটা বের করে জ্যোতি ফোনটা তন্ময়ের হাতে দিতে চাইলে তন্ময় বাধা দিয়ে বলল, আপনি ধরুন, আমার হাত কাঁপছে। জ্যোতি তাচ্ছিল্য হেসে বলল, এই ভিডিও দেখলে হাঁটু কাঁপবে। জ্যোতি ভিডিওটা চালু করে তন্ময়ের সামনে ধরল। রাজীব খুব সুন্দর করে আঙুলের সাহায্যে জেসির ঠোঁটের কিনারাটা মুছে দিচ্ছে। আশেপাশে একবার দৃষ্টি ঘুরিয়ে নিয়ে চটজলদি আবার জেসির গালেও ঠোঁট ছোঁয়ালো। ব্যাস এতটুকুই দেখা গেল ভিডিওতে। তন্ময় এবারে ধপ করে মেঝের ওপর বসে পড়ল। জ্যোতি চমকে উঠল। যদিও তন্ময়ের কিছু হলে খুব একটা যায় আসে না, তবুও মানবতার খাতিরে জিজ্ঞেস করল, ঠিক আছেন আপনি? মিলিও জানতো এসব? হ্যাঁ জানতো। তাহলে আমায় আগে বলেনি কেন? আমায় আগে বললে তো আমি জেসির সাথে সম্পর্কটা ভেঙে দিতাম। তাহলেই তো আমার আর মিলির সম্পর্কটা ভাঙত না। তন্ময়ের কণ্ঠে একরাশ অসহায়ত্ব প্রকাশ পেল। সেই সাথে মিলি পুরো ব্যাপারটা জানার পরেও কেন তন্ময়কে জানায়নি সেই নিয়ে বেশ অবাক হল। তন্ময়ের এখন মনে হচ্ছে মিলি চাইলেই ওদের সংসারটা বাঁচাতে পারত, কিন্তু মিলি চায়নি। অথচ তন্ময় যে তার অনেক আগেই মিলির পর হয়ে গিয়েছিল সেসব যেন তন্ময় বুঝতেই পারছে না। জ্যোতির তন্ময়ের প্রতি যতটুকু সহমর্মিতা সৃষ্টি হয়েছিল শেষের প্রশ্নে সেটুকু আর রইল না। রাগান্বিত গলায় বলল, আপনার লজ্জা করছে না এসব বলতে? নিজের কোন ভুলই কি আর আপনার চোখে পড়ে না? আপনার কি মনে হয় আপনি যখন যেভাবে মিলির কাছে ফেরত যাবেন মিলি আপনাকে সেভাবেই গ্রহণ করবে? এতটা ফেললে মনে হয় মিলিকে? তন্ময় অস্থির কণ্ঠে বলল, সেসব বলিনি তো আমি। কিন্তু মিলি চাইলে অনেক কিছুই ঠিক করতে পারত। কেন ঠিক করত? আর কি করেই বা ঠিক করত? আপনার মতো একটা চরিত্রহীনের সাথেও সংসার করত কেন? আর আপনি কি ঠিক করার মতন কোন পরিস্থিতি রেখেছিলেন? একবার ভেবে দেখুন কি কি করেছেন মিলির সাথে, তারপরে এই কথাগুলো বলতে আসবেন। ফালতু লোক কোথাকার। কথাটা বলে জ্যোতি ঠাস করে তন্ময়ের মুখের ওপরে দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল। তন্ময় নিজেকে সামলানোর চেষ্টা করে উঠে দাঁড়ালো। এখন জেসির কাছে যেতে হবে। জেসির মুখ থেকে সব সত্যিটা জানতে হবে। সেই সাথে জেসিকে উত্তর দিতে হবে যে কেন ওকে এভাবে ঠকালো। স্যার আসবো? কারো কণ্ঠ পেতেই ফরহাদের ধ্যান ভাঙল। বিষণ্ণ মুখটাতে একটু হাসি ফোটানোর চেষ্টা করে মিলিকে বলল, ভিতরে আসুন মিলি। বরাবরের ন্যায় ফরহাদের সামনে থাকা চেয়ারটাতে ইশারা করতেই মিলি বসল সেখানে। ফরহাদের মুখের হাসিটা মিলির কাছে কেমন যেন কৃত্রিম মনে হচ্ছে। মনে হচ্ছে জোরপূর্বক হাসছে। মানুষটাকে দেখেই বোঝা যাচ্ছে যে কোন একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছে, কিন্তু তারপরেও মুখের হাসিটা সরাতে প্রস্তুত না। হয়তো নিজের দুর্বলতা কাউকে দেখাতে চায় না সেই জন্য। আপনি কি কোন বিষয় নিয়ে দুশ্চিন্তায় আছেন? হঠাৎ করে মিলি এই প্রশ্নটা করাই ফরহাদ একটু চমকালো। খুব তাড়াতাড়ি কিছু একটা লুকানোর চেষ্টা করে বলল, না তো। মিলির বিশ্বাস হলো না ফরহাদের কথাটা। সন্দেহী গলায় পুনরায় বলল, তবে আপনাকে দেখে আমার কেন মনে হচ্ছে যে আপনি কোন বিষয় নিয়ে খুব দুশ্চিন্তার মাঝে আছেন? কোন সমস্যা হলে বলতে পারেন আমায়। জানি হয়তো সমাধান করতে পারবো না, তবে হ্যাঁ কিছু পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি। ফরহাদ আলতো হেসে বলল, কিছু সমস্যার সমাধান থাকে না মিলি। কিছু সমস্যা থেকে আমরা কখনোই বের হতে পারি না। কিছু সমস্যা তৈরি হয় সারা জীবন আমাদেরকে কষ্টে রাখার জন্য। তবে জানেন তো, অনেকগুলো দিন পর কেউ আমার চিন্তা বা কষ্টের ভাগ নিতে চাইল। ধন্যবাদ আপনাকে এজন্য। তার মানে কোন সমস্যার মাঝে আছেন আপনি? বাদ দিন আমার কথা। আপনি বলুন কোন দরকারে এসেছিলেন? মিলির এখন ফরহাদকে এই কথাগুলো বলতেও সংকোচ হচ্ছে। যা বলতে চাইছে সেই সবটাই তো ফরহাদের আচরণ দেখে একটা অনুমান তৈরি করেছে।
কিন্তু যদি এই কথাগুলো শুধুমাত্র মিলির অনুমানই হয় তাহলে তো ফরহাদকে ছোট করা হয়ে যাবে। হয়তো মিলিও আর ওর চোখে চোখ রেখে কথা বলতে পারবে না কখনো। তবে সরাসরি না বললেও আকার ইঙ্গিতে অন্য কিছু বোঝানোই যায়। মিলিকে চুপ করে থাকতে দেখে ফরহাদ তাড়া দিয়ে বলল, কি হলো মিলি, বলুন। মিলি একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করল। অল্প কিছু হলেও ফরহাদকে বোঝাতেই হবে। দেখুন, আমার আর তন্মসের সম্পর্কটা যে এখন ঠিক কোন পর্যায়ে আছে সেটা নিশ্চয়ই এতদিনে ভাইয়ার থেকে আপনি জেনে গেছেন। এসব কথা তোলার কোন দরকার নেই মিলি। আপনার অস্বস্তি হোক এমন কোন কথা আমাদের মাঝে উঠুক সেটা আমি চাই না। আমি আপনাকে কিছু বলতে চাই। অস্বস্তি হবে না আমার। ঠিক আছে, বলুন। তন্ময় বদলে গেছে, ও আর আমায় এখন ভালোবাসে না, এসব কথাই সত্যি। কিন্তু তার সাথে এটাও সত্যি যে আমার মনে হয়তো এখনো ওর জন্য কোথাও না কোথাও একটা ভালোবাসা কিংবা দুর্বল জায়গা রয়ে গেছে। তার সাথে এটাও সত্যি যে আমার মনে ওর জন্য ঘৃণাও আছে। এখন আমি জানি না যে একটা মানুষকে একসাথে ভালোবাসা আর ঘৃণা করা যায় কিনা। তবে যদি যায় তবে হ্যাঁ, আমি তন্ময়কে এখনো ভালোবাসি, আবার ঘৃণাও করি। ভালো লাগলো আপনার কথাটা শুনে। ভালোবাসার মূল্যটা যে আপনার কাছে অনেক সেটা জেনে ভালো লাগলো। জানেন তো মিলি, যদি আপনি আজ বলতেন যে তন্ময়ের প্রতি এখন আপনার কোন ভালোবাসা নেই তবে আমার মনে একটা প্রশ্ন জাগত যে তন্ময়কে ভালোবাসার ক্ষেত্রে হয় আপনার দিক থেকেও কোন কমতি রয়ে গিয়েছিল। আপনি ভালোবাসেন সত্ত্বেও নিজের আত্মমর্যাদার দিকে লক্ষ্য রেখে সবকিছু ছেড়ে চলে এসেছেন, কিন্তু নিজের ভালোবাসাকে হারিয়ে যেতে দেননি। আমার দেখা আপনি খুব অদ্ভুত একজন মানুষ। আমি নিতান্তই সাধারণ একজন মানুষ। জানেন, আমি সব সময় খুব একটা শান্তিপূর্ণ জীবন চেয়েছি, কিন্তু এখন আমার জীবনে সেই শান্তি নেই। এই সমাজে যে মেয়ে বিবাহিত হওয়া সত্ত্বেও তার পাশে তার স্বামী থাকে না, তার কোন মর্যাদাই থাকে না। কিছু মানুষ সব সময় তাদের ভুল ধরার জন্য ব্যস্ত হয়ে থাকে, তো কিছু নোংরা চোখ ভাবে যে সেসব মেয়ে এখন এতটাই সস্তা হয়ে গিয়েছে যে কিছু পুরুষ নিজেদের চাহিদা খুব অনায়াসে মেটাতে পারবে। ওইসব মেয়েদের সাথে কোন পুরুষের সাধারণ কথাবার্তাও এই সমাজের মানুষ ঠিকভাবে নিতে পারে না। কোন পুরুষ যদি তাদের প্রতি একটু যত্ন দেখায়, একটু সহানুভূতিশীল আচরণ করে, তবে এই সমাজের মানুষ সেটার খুব খারাপ অর্থ বের করে। ফরহাদ আলতো হাসল। কে জানে কিছু বুঝল কি না। তারপর বলুন। মিলি আবার বলা শুরু করল। কিন্তু জানেন, এই সমাজের মানুষ এটা ভেবেই দেখে না যে কিছুদিন আগে যে মেয়েটার সংসার ভেঙে গেছে সে এত তাড়াতাড়ি আবার নতুন করে একটা মানুষের সাথে জোড়ানোর কথা ভাবতেও পারে না। এত তাড়াতাড়ি কেন? কিছু মেয়ে তো সারা জীবনেও ভাবতে পারে না। এদের মধ্যে হয়তো কারো জীবনে আবার নতুন করে কোনো ভালো মানুষের আগমন ঘটে। তারা হয়তো চায় ওই মেয়েদের জীবন থেকে সব দুঃখ কষ্ট দূর করে দিয়ে একটা সুখের সংসার করে দিতে। কিন্তু সব থেকে বড় কথা কি জানেন? ওই মেয়েটা কি চায়? মিলি হয়তো আরো কিছু বলতো, কিন্তু তার আগে ফরহাদ ওকে থামিয়ে দিয়ে নিজেই বলে উঠল, আজ অফিস শেষে একবার আমার বাড়িতে যাবেন মিলি? ফরহাদের হঠাৎ এমন প্রস্তাবে মিলি একটু থমকালো। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল, কেন যাব? এমনিতেই। চলুন না আজ আমার বাড়ি। কিছু দেখানোর আছে আপনাকে। অনেকদিন থেকে ভাবছিলাম আপনাকে বলবো, কিন্তু বলা হয়ে ওঠেনি। অনেকদিন থেকেই ভাবছি আমার বাড়িতে আপনাকে নিয়ে যাব। একজন প্রতিদিন আমার কাছে আবদার করে আপনাকে দেখার। তার খুব ইচ্ছা আপনার সাথে একটু পরিচিত হওয়ার, একটু কথা বলার। কে? ফরহাদ আলতো হেসে বলল, আমার জীবনের সুখ। মানে? মানেটা না হয় রাতেই বলবো। তবে আজ কিন্তু আপনাকে আমার সাথে যেতেই হবে মিলি। আমি কোন কথা শুনবো না। মিলি বেশ চিন্তায় পড়ে গেল। ফরহাদ ওর কথার কি মানে বুঝল? আর কেই বা মিলির সাথে দেখা করার জন্য এতটা ব্যস্ত হয়ে আছে? আজ তো যেতেই হবে ফরহাদের বাড়িতে। মনে হচ্ছে বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়া যাবে ওখানে গেলে। ঠিক আছে, যাব। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর ভেতর থেকে একজন মাঝবয়সী ভদ্রমহিলা এসে দরজাটা খুলে দিল। পরনে তার বেশ রংচঙে একটা সুতিময়লা শাড়ি। সাজগোজ দেখেই মিলি আন্দাজ করতে পারল বোধহয় ফরহাদের বাড়িতে কাজ করে। ভদ্র মহিলাকে দেখতেই মিলির সাথে ফরহাদ আলাপ করিয়ে দিল। মিলি, উনি সীমা আপা। দূরের কিন্তু খুব কাছের একজন।
আমার বাড়ির মানুষদের খুব খেয়াল রাখে। মিলি আলতো হেসে সালাম দিল। ভদ্রমহিলা তার ফোকফকে সাদা দাঁতগুলো বের করে হেসে আন্তরিকতার গলায় বললেন, ওয়ালাইকুম আসসালাম আপা। আহেন ভিতরে আহেন। ফরহাদ আগোবাড়িয়ে সীমাকে বলল, আপা আপনি একটু ওনাকে ধরে ভিতরে আনুন। সাবধানে আনবেন কেমন? ফরহাদের কথাটা সীমা আদেশের মতন মেনে চলল। মিলির হাতটা ধরে খুব সাবধানে ভেতরে নিয়ে এলো। মিতু কোথায় আপা? মিতু আপা তো আব্বারে লইয়া উপরের ঘরে আছে। ওহ, মিলি আপনার উপর ওঠার দরকার নেই। দাঁড়ান আমি ওকে ডেকে আনছি। আপনি বসুন। কথাটা বলে ফরহাদ যেতে নিলে মিলি প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল, মিতুকে? ফরহাদ স্বভাব সুলভ আলতো হেসে বলল, আমার সুখ। আপনি বসুন। আপা, মিলি কি খেতে চায় দেখুন। সেটা নিয়ে এসে দিন। কথাটা বলে ফরহাদ সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। সীমা হাস্যোজ্জ্বল গলায় মিলিকে বলল, কি খাইবেন আপা? শুধু একটু পানি দিন। আপনি বসেন, আনতাছি। মিলির কেমন যেন হাঁসফাঁস লাগছে। কাকে আনতে গেল ফরহাদ? কে ওর সুখ? ফরহাদের মা? না তাহলে তো নাম ধরে ডাকতো না। বোন হতে পারে। কিন্তু লাবিবা তো বলেছিল ফরহাদের ভাই বোন কেউ নেই। তাহলে স্ত্রী? না এটাও তো সম্ভব না। লাবিবা তো বলেছিল ফরহাদ নাকি অবিবাহিত। তাহলে কে হতে পারে? মিলির এসব প্রশ্নের মাঝেই সিঁড়ি বেয়ে কারোর নামার শব্দ হলো। মিলি তাকিয়ে দেখল একটা কম বয়সী মেয়েকে শক্ত করে ধরে ফরহাদ নামছে। খুব যত্ন করে ধরে নামাচ্ছে যেন মেয়েটা পড়ে না যায়। মেয়েটাকে দেখে মনে হচ্ছে বোধ হয় দীর্ঘদিন যাবৎ কোন কঠিন রোগে ভুগছে। গায়ের হাড়গুলো যেন গোনা যাবে এখন। চোখের নিচটা ডেবে গেছে, শুষ্ক ঠোঁট, এলোমেলো চুল। ওদেরকে মিলির দিকে এগিয়ে আসতে দেখে মিলি বসা থেকে উঠে দাঁড়ালো। মিতু এবারে ফরহাদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মিলির দিকে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরল। মিলি ভীষণ অবাক হলো। এতটাই অবাক হলে যে পাল্টা মিতুকে জড়িয়েও ধরতে পারল না। মিতু উচ্ছ্বসিত গলায় বলল, তোমার সাথে আলাপ করার কতদিনের ইচ্ছে ছিল। ফরহাদকে অনেকদিন বলেছি যেন তোমায় একটু নিয়ে আসে আমার সাথে দেখা করানোর জন্য, কিন্তু আনতই না। তুমি যে এসেছো আমি খুব খুশি হয়েছি। মিলি এখনো একটা ঘোরের মাঝে আছে। ঘোরের মধ্যে থেকে বের হয়ে আসতে পারছে না কোনো মতেই। এদিকে মিলিকে চুপ করে থাকতে দেখে মিতু একটু ভয় পেল। ভাবল হয়তো এভাবে হুট করে জড়িয়ে ধরায় বিরক্ত বোধ করেছে। তাড়াহুড়ো করে ছেড়ে দিয়ে মিলির থেকে একটু দূরত্বে দাঁড়িয়ে বলল, আমি হঠাৎ করে জড়িয়ে ধরলাম জন্য কি রাগ করলে? কিছু মনে করো না। আসলে আমার তোমাকে খুব পছন্দ। আর আজ তো প্রথম দেখা হলো তাই তোমায় জড়িয়ে ধরলাম। তবে তুমি রাগ করলে আর ধরব না। মিলি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে একটু হেসে বলল, না না আমি রাগ করিনি। বরং আপনার আন্তরিকতা আমার ভীষণ ভালো লেগেছে। মিলি যে এখন প্রশ্ন করবে মিতুকে, ফরহাদের সাথে কি সম্পর্ক সেটাও করতে পারছে না। মিতু সামনে থাকার জন্য ফরহাদকে কিছু জিজ্ঞেস করতে পারছে না। ভীষণ অস্বস্তি হচ্ছে। ফরহাদ বোধ হয় সেসব বুঝল। এগিয়ে এসে এক হাতে মিতুকে নিজের সাথে জড়িয়ে নিয়ে মিলিকে উদ্দেশ্য করে বলল, ও আমার সুখ মিলি। আমার স্ত্রী আর আমার ছেলের আম্মু। মিতালি নাম। আমি ভালোবেসে মিতু বলে ডাকি। আপনাকে বলেছিলাম না আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার জীবনের সুখগুলোকে ধরে রাখতে পারি। আমার স্ত্রী আর আমার ছেলেই আমার সুখ। মিলি বাকরুদ্ধ হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না। মানে ফরহাদ বিবাহিত অথচ অফিসের কেউ জানে না? লাবিবাও জানে না? ফরহাদ তো কখনো কিছু জানায়নি। মিলি যেন বুঝতে পারছে না ও স্বপ্ন দেখছে কিনা। মিলিকে চুপ করে থাকতে দেখে ফরহাদ আবারও বলে উঠল, আপনি বিয়েটা ভেঙ্গে দেওয়ার পর মিতু আমায় প্রপোজ করেছিল। জানেন আমরা দুইজন ব্যাচমেট। খুব ভালো বন্ধু ছিলাম ভার্সিটি লাইফে। কিন্তু এই মেয়েটা ভয় আমায় কখনো নিজের মনের কথাটা জানাতেই পারেনি। পরে যখন শুনল যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তখন জানিয়েছিল। ভাগ্যিস জানিয়েছিল। না হলে ওকে আমি পেতাম কি করে বলুন তো? মিলি আলতা হেসে বলল, সত্যিই তো, যদি ঠিক সময় না জানাতেন তাহলে কি হতো বলুন তো? এজন্য মনের কথা সব সময় ঠিক সময় জানিয়ে দিতে হয়।
ভাগ্যিস জানিয়ে দিতে পেরেছিলেন। খুব সুন্দর মানিয়েছে কিন্তু আপনাদের দুজনকে। মিতু অসন্তুষ্ট গলায় বলল, ওর সাথে আমায় মানায় না। আমাকে দেখো, আমি একটুও সুন্দর না। আমাকে দেখে কি মনে হয় যে আমি ওর বউ? এজন্য ওকে কিছু বলতে চাইনি। মিলি আবারও আলতো হেসে বলল, একবার ওনার চোখের দিকে তাকিয়ে দেখুন, বুঝতে পারবেন আপনি ঠিক কতটা সুন্দর। উনি আপনাকে ওনার জীবনের সুখ বলে পরিচয় দেয়। আমি খুব অল্প সময়ে ওনার দৃষ্টিতে, ওনার কণ্ঠে আপনার জন্য মুগ্ধতা খুঁজে পেয়েছি। সব সময় বাহ্যিক সৌন্দর্যই ভালোবাসার কারণ হয় না। হয়তো আপনার চেহারা বাদেও আপনার মাঝে উনি এমন কিছু দেখেছেন যার কারণে আপনাকে ওনার জীবনের সুখ বানিয়ে নিয়েছেন। বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলো। কিন্তু তুমি আমায় আপনি করে বলছো কেন? তুমি করে বল। আমার ভালো লাগবে। আপনি করে বললে কেমন দূরের দূরের লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো। তা ফরহাদ আপনার ছেলের সাথে পরিচয় করাবেন না? ও কোথায়, ডাকুন। কত বড় ও? আসলে মিলি, ওকে এখন নিচে আনতে পারবো না, ও ঘুমোচ্ছে। খুব কষ্টে ঘুম পাড়িয়েছে ওকে মিতু। আবার আপনিও উপরে উঠতে পারবেন না। ভাগ্যে থাকলে অন্য কোনোদিন দেখাই। আচ্ছা। কত বয়স ওর? নাম কি? মিহাদ নাম। 2 বছর বয়স। ও আচ্ছা। ফরহাদ পরিচয় তো হয়ে গেল, তাহলে এখন আমি আসি। মিলি যেতে চাইলে মিতু বাধা দিয়ে বলে উঠল, এখনই তো এলে, আবার যাবে বলছো কি? রাতে খাওয়া দাওয়া করে তারপর যাবে। তুমি আগে আসবে জানলে আমি নিজের হাতে রান্না করতাম। আসলে এখন না রান্নাবান্না, ঘরের কাজ কিছুই করতে পারি না। ছেলেটাকে সামলে আর এসব কাজ করতে শরীর সায় জানায় না। অবশ্য ছেলেটাকেই বাকি দোষ দেব। ও তো নিজের শরীরেই আরাম পায় না। অতটুকু শরীর কি আর এসব রোগ সহ্য করতে পারে বল? মিলি প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল, কি রোগ হয়েছে? মিতু আর ফরহাদের মুখটা কেমন কালো হয়ে উঠল। ফরহাদ তো বলতেও পারবে না কথাটা, তবে মিতু বেশ স্বাভাবিকভাবে বলল, ছেলেটা আমার খুব অসুস্থ মিলি। ক্যান্সার, ব্লাড ক্যান্সার ওর। মিলির বুকটা ধক করে উঠল। নিজের কানকে যেন ঠিক বিশ্বাস হলো না। ঠিক শুনল নাকি ভুল শুনল এই নিয়ে সংশয় তৈরি হলো। নিশ্চিত হতে পুনরায় শুধালো, কি বললে? মিতু মলিন হেসে বলল, বিশ্বাস হলো না তো? হ্যাঁ গো মিলি, আমার ছোট ছেলেটার ক্যান্সার। ছেলেটা আমার খুব কষ্ট পায় জানো। অতটুকু একটা শরীর কি এত ধকল নিতে পারে? কি বলছেন এসব? অতটুক একটা বাচ্চা। মিলি নিজেই অস্থির হয়ে উঠলা। তবে মিতুকে বেশ স্বাভাবিক দেখালো। এখন আর হয়তো এই কথাটা শুনতে খুব বেশি অদ্ভুত লাগে না মিতুর কাছে। মিলি অস্থির চিত্তে বলল, আমাকে একবার একটু ওকে দেখতে দেবেন? আমি ওর সাথে একবার দেখা করব। ফরহাদ চিন্তিত গলায় বলল, কিন্তু আপনি সিঁড়ি বেয়ে উপরে উঠবেন আবার? কোন সমস্যা হবে না? আমি আস্তে আস্তে উঠব। প্লিজ, আমি একবার ওকে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে উঠতে হবে না। দাঁড়ান, আমি ওকে নিয়ে আসছি। কথাটা বলে ফরহাদ গেল ছেলেকে আনতে। মিলির যেন আর তর সইছে না। মিলি তো নিজেও নিজের মাঝে একটা ছোট্ট প্রাণকে ধারণ করছে। এখনো যার মুখটাই দেখেনি তার প্রতি কত টান অনুভব করে মিলি, আর সেখানে বাচ্চাটা 2 বছর হলো ওর মা বাবার সাথে আছে। কতটা কষ্ট হচ্ছে না জানি ওই ছোট্ট প্রাণটার। মিলির মাতৃ মনটা কেমন উতলা হয়ে উঠল মিহাদকে দেখার জন্য। সিঁড়ি দিয়ে কারণ আমার শব্দ পেতেই মিলি সেদিকে তাকালো। ফরহাদের কোলে ছোট্ট একটা বাচ্চা। ফরহাদ মিলির দেখে এগিয়ে এসে বলল, আমাকে আর কষ্ট করে ওকে তুলতে হয়নি। আমি গিয়ে দেখি ও জেগে গেছে। ওরও আপনার সাথে আলাপ করার খুব ইচ্ছে আছে মনে হয়। মিলি একবার তাকালো মিহাদের দিকে। ছোট্ট শরীরটা শুকিয়ে গেছে। চোখের নিচে কালি জমেছে। শুষ্ক ঠোঁট দুটোতে কোন হাসি নেই। চেহারায় কেমন যেন একটা দুর্বল ভাব। চুপচাপ শান্তভাবে ফরহাদের কাঁধের উপর মাথাটি এলিয়ে দিয়ে রেখেছে। মিলি কাপা কাপা হাতে মিহাদের হাতটা ধরল। হাতটা ধরতেই আঁতকে উঠল মিলি। ওর গায়ে তো অনেক জ্বর। মিতু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এসব জ্বর তো ছেলেটার নিত্য দিনের সঙ্গী এখন। মিলি কাপা কাপা গলায় বলল, আমি একটু ওকে কোলে নেই? ফরহাদ সন্দেহী গলায় বলল, আপনার অসুবিধা হবে না তো?
না হবে না। ফরহাদ বাড়িয়ে দিল মিহাদকে মিলির দিকে। মিহাদ চুপচাপ মিলির কোলে এলো। একটু আপত্তি জানালো না, কোন কান্নাকাটিও করল না। মিলির কোলে আসতেই মাথাটা মিলির কাঁধের উপরে এলিয়ে দিল। যেন কত ক্লান্তি বাচ্চাটার শরীরে। মিলি কোলে নিয়ে ওভাবেই দাঁড়িয়ে থাকল। বারবার ওই নিষ্পাপ মুখটা মিলির মুখের সামনে ভেসে উঠছে আর কেমন যেন কান্না পাচ্ছে। এই তো সবেমাত্র এই পৃথিবীতে এলো, এত তাড়া চলে যাওয়ার? এখনো তো কিছুই দেখল না এই ভালো খারাপ মেশানো পৃথিবীতে। কিছু উপভোগই করল না। এখনো তো একটু বাবা মার সাথে নিজের শৈশবটাই ভালোমতো কাটাতে পারেনি, এর মাঝে ওর চলে যাওয়ার এত তাড়া? কাঁধ থেকে মিহাদের মাথা তুলে কপালে গালে আলতো করে চুমু খেল। মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করল। মিলির অজান্তে ওর দুচোখ বেয়ে চল গড়িয়ে পড়ল। তা দেখে মিতু ব্যতিব্যস্ত গলায় বলল, কাঁদছো কেন তুমি? মিলি নিজের চোখের জলটা মুছে নিয়ে মিতুকে উদ্দেশ্য করে বলল, জানো তো মিতু, আমি যখন আমার হাসবেন্ডকে আমাদের বাচ্চাটার কথা বলেছিলাম ও একটুও খুশি ছিল না। ও আমায় বাচ্চাটাকে মেরে ফেলতে বলেছিলে এবং চেষ্টাও করেছিল। কিন্তু জানো আমি পারিনি। বারবার শুধু মনে হতো যেন ও আমায় আকুতি করে বলছে যে আমি যেন ওকে না মারি। যখনই মনে হয় যে একটা ছোট্ট প্রাণ আমার ভেতরে ধীরে ধীরে বেড়ে উঠছে, কি যে আনন্দ হয় তোমাকে বলে বোঝাতে পারবো না। ওকে না দেখে, ওর সাথে সময় না কাটিয়ে, ওর সাথে কোন কথা না বলেই ওকে খুব ভালোবেসে ফেলেছি। সেখানে তুমি তো তোমার বাচ্চাটাকে 2 বছর ধরে বড় করছো, যত্ন করছো। খুব কষ্ট হয় তোমার, তাই না? মিতু ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ও যতটা কষ্ট পায় তার থেকে বোধ হয় কমই পাই গো মিলি। চিন্তা করো না, দেখো ও ভালো হয়ে যাবে। ফরহাদ আমায় বলেছিল এই পৃথিবীতে মন থেকে দোয়া করে এমন মানুষ নাকি খুব কম পাওয়া যায়। তবে আমি তোমায় বলছি, আমি ওর জন্য মন থেকে দোয়া করে দিলাম। আমার সকল মোনাজাতে আমি আজ থেকে ওর জন্য দোয়া করব। আমি আমার আর আমার সন্তানের আগে ওর জন্য দোয়া করব। ও সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ। তোমাদের কোলে ঠিক ফিরে আসবে। সময় তখন রাত 9টার কাছাকাছি। তন্ময় জেসির ফ্ল্যাটের সামনে অপেক্ষা করছে জেসির জন্য। জেসির ফ্ল্যাটে গিয়ে দেখে যে জেসির ফ্ল্যাটে তালা ঝুলছে। পাশের ফ্ল্যাটে জিজ্ঞাসা করতেই উনি জানালেন যে জেসি নাকি সে সকালে কোন এক ছেলের সাথে বেরিয়েছে। ওনাকে জিজ্ঞাসা করে তন্ময় আরও জানতে পারল যে কোন এক ছেলের নিয়মিত জেসির ফ্ল্যাটে যাতায়াত আছে। কথাটা শুনতেই তন্ময় আন্দাজ করতে পারল যে ছেলেটা রাজীব ছাড়া আর কেউ হতে পারে না। প্রায় 2 ঘন্টারও বেশি হলো তন্ময় অপেক্ষা করছে, অথচ এখনও ওদের আসার কোন নামই নেই। এর মাঝে জেসির নাম্বারে একবার কল করেছিল তন্ময়। জেসি ওকে বলেছে তখন যে ও নাকি বাসাতেই আছে। তন্ময়ও আর জেসিকে কিছু বলেনি, চুপচাপ ফোনটা কেটে দিয়েছে। এখন শুধু দেখতে চায় এখানে তন্ময়কে দেখার পর জেসির অভিব্যক্তি কি হয়। ঠিক কতটা, কি মিথ্যা আরও বানিয়ে বলতে পারে। অবশেষে জেসির দেখা পেল তন্ময়। তবে একা না, সাথে রাজীবও আছে। রাজীবের বাইক থেকেই জেসি নামল। রাজীবও বাইকটাকে দাঁড় করিয়ে নেমে দাঁড়ালো। তন্ময়কে দুজনের একজনও খেয়াল করেনি, তবে তন্ময় ওদের দুজনকে ঠিকই দেখেছে। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ হেসে খেলে কথাবার্তা হলো। বলা যায় টুকটাক নোংরা ছোঁয়াছুঁয়ির খেলাও হলো। তন্ময়ের সারা শরীর ঘৃণায় রি রি করে উঠল। অথচ এই কথাটা একবারও মনে হলো না যে একসময় একই নোংরামো গুলো ও নিজেও করেছে। বরং এর থেকে আরও অনেক বেশি নোংরামো করার চেষ্টা করেছে, শুধু জেসি আস্কারা দেয়নি জন্য কিছু করতে পারেনি। আসলেই মানুষ অন্যের ভুল দেখার বেলায় খুবই নিখুঁত হয়ে যায়, অথচ নিজের খুব বড় বড় ভুলগুলো তাদের চোখে পড়ে না। রাজীবের সাথে কথাবার্তা শেষে জেসি নিজের ফ্ল্যাটের দিকে পা বাড়াতেই তন্ময়কে দেখল। সঙ্গে সঙ্গে সেখানে থমকে গেল। চোখে মুখে তার ভয়ের ছাপ ফুটে উঠল। জেসিকে দাঁড়িয়ে পড়তে দেখে তন্ময় নিজেই ওর দিকে এগিয়ে এলো। চোখ দুটো রাগে লাল টকটকে রং ধারণ করেছে। চোয়াল শক্ত হয়ে এসেছে। জেসি কাঁপা কাঁপা গলায় বলল, তন্ময় তুমি এখানে কি করছো? তন্ময় রাগান্বিত গলায় বলল, অসভ্য, নোংরা, চরিত্রহীন মেয়ে কোথাকার। এভাবে তুমি আমায় ঠকালে? লজ্জা করল না তোমার? জেসি নিজের হয়ে কিছু সাফাই গাইতে যাবে তার আগেই তন্ময় ঠাস করে ওর গালে একটা চড় লাগালো।
সেই চরের আঘাত সহ্য করতে না পেরে জেসি পিচ ঢালা রাস্তার উপরে হুমড়ি খেয়ে পড়ল। কনুইয়ে বোধ হয় একটু ব্যথাও পেল, সেই সাথে হাতের তালুতেও। তবে জেসিকে মারার কিছু সময়ের ব্যবধানে তন্ময় নিজের গালেও একটা শক্ত হাতের চরের ব্যথা অনুভব করল। হুমড়ি খেয়ে পড়ল না ঠিকই, তবে একটু তাল হারালো। রাজীব তন্ময়ের কলার ধরে ওকে সোজা করে দাঁড় করিয়ে দাঁতে দাঁত পিষে বলল, তোর সাহস হলো কি করে ওর গায়ে হাত দেওয়ার? তন্ময়ও পাল্টা দুহাতে রাজীবের কলার ধরে বলল, তোর সাহস হলো কি করে ওর সাথে নোংরামি গুলো করা? তুই জানতি না যে আমি আরও একটা সম্পর্কে আছি? তারপরও তুই কোন সাহসে ওকে ছুঁয়েছিস? আমি আমার স্ত্রীকে ছুঁয়েছি, বুঝতে পেরেছিস? জেসি আমার স্ত্রী। তোর সাহস হলো কি করে আমার স্ত্রীর সম্বন্ধে এরকম নোংরা কথা বলার, ওর গায়ে হাত তোলার? কথাটা বলে রাজীব বেশ কয়েকটা আঘাত করল তন্ময়কে। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ হাতাহাতি চলল। এর আগের দিন রাজীব যেমন তন্ময়ের হাতে মার খেয়ে চুপচাপ ছিল, আজ যেন তার বেশ ভালোই প্রতিশোধ নিল। জেসি তাড়াতাড়ি করে উঠে রাজীবকে সরানোর চেষ্টা করল। অবশেষে সফলও হল। তন্ময় খেয়াল করল ওর ঠোঁটের কোণা দিয়ে রক্ত পড়ছে। বৃদ্ধাঙ্গুলের সাহায্যে সেটুকু মুছে নিয়ে ঘৃণা ভরা দৃষ্টিতে জেসির দিকে তাকিয়ে বলল, ছি জেসি, তুমি যে এমন সেটা যদি আমি আগে বুঝতাম তাহলে কখনোই তোমার সাথে কোন সম্পর্কে জড়াতাম না। মিলি একদম ঠিক বলেছিলে তোমার সম্বন্ধে। তুমি একটা নোংরা মেয়ে। তুমি শুধুমাত্র আমার পিছনে পড়েছিলে আমার চাকরি, আমার টাকা, একটা সিকিউর লাইফের আশায়। ছি। রাজীব আবারও তন্ময়ের দিকে তেড়ে আসতে নিলে জেসি ওকে আটকালো। ইশারায় বোঝালো যে ও নিজেই তন্ময়ের জন্য আপাতত যথেষ্ট। যদি দরকার পড়ে তখন তো রাজীব আছে। জেসি এবার তন্ময়ের থেকে দৃষ্টিপাত করে তাচ্ছিল্য হেসে বলল, কি বললে আমি নোংরা? তবে তুমি কি তন্ময়? আমি তো তবু নিজের স্বামীকে রেখে অন্য কোন পুরুষের সাথে সম্পর্কে জড়াইনি, তাই না? কিন্তু তুমি তো নিজের বউকে রেখে আমার সাথে সম্পর্কের জড়িয়েছিলে। আর কি বারবার আমার দিকে আঙুল তুলছ? তুমি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখেছ? লিসেন তন্ময়, আমার গায়ে কাদা ছিটানোর আগে না একবার নিজের চরিত্রটা ভালো করে পরখ করে দেখো। আমাকে ছি বলছো যেখানে তোমার ওপরেই সবাই থুতু ফেলে। মুখ সামলে কথা বলো জেসি। জাস্ট শাট আপ। তোমার সাহস হয় কি করে আমাকে এই ধরনের কথা বলার? আসলে তুমি একটা গাধা। যদি তুমি গাধা না হতে তাহলে কি মিলিকে ছেড়ে দিয়ে আমার কাছে আসার জন্য পাগল হয়ে যেতে? আরে যে কোন ছেলে আমার কথা শুনে বুঝতে পারত যে আমি কেন তোমার পেছনে পড়ে আছি, কিন্তু তুমি তো এতটাই অন্ধ হয়ে গিয়েছিলে আমার পেছনে যে কিছুই বুঝতে পারোনি। আমি কিন্তু কখনো তোমাকে আমার পেছনে পড়তে বলিনি। তুমি নিজে আমার পেছনে কুকুরের মতন পড়েছিলে। আর তোমার স্বভাবও কুকুরের লেজের মতনই, সোজা হয় না। বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। করলে করছি। তোমার ক্ষমতা থাকে তো আটকাও। শোনো তন্ময়, আমার জীবনে তুমি আর কোন প্রকারের হস্তক্ষেপ করবে না। এখন রাজীব আমার হাজবেন্ড। তন্ময় এবার ক্ষেপে গিয়ে বলল, কি তখন থেকে বউ হাজবেন্ড লাগিয়েছ? আজেবাজে কথা বলছো কেন? আজেবাজে কথা বলছি না। আমরা 1 সপ্তাহ আগে বিয়ে করেছি। আমি ভাবছিলাম যে তোমাকে কিছুদিনের মাঝে সবটা বলে দেব, কিন্তু ভালো হয়েছে তুমি নিজেই সবটা জানতে পেরেছ। তোমার মতন একটা ইউজলেস, বোকা ছেলেকে বিয়ে করতে চাওয়াটাই আমার জীবনের ভুল। কি আছে তোমার কাছে এখন? না নিজের বাড়ি আছে, না চাকরি আছে, টাকা পয়সা, পরিবার কিচ্ছু নেই। আমাকে কি তোমার বোকা মনে হয় যে আমি এখনো তোমার পেছনে ছুটব? তন্ময় এবার বিস্ময় ভরা কণ্ঠে বলল, বিয়ে করে নিলে তোমরা? তাই বলে তুমি আমাকে এভাবে ঠকালে? আমার ভালোবাসার কোন মূল্য ছিল না তোমার কাছে? তোমার একটুও বিবেকে বাধল না আমায় ঠকাতে? রাখো তো তোমার ভালোবাসা। তুমি যে আমাকে কত ভালোবাসতে সেসব আমার জানা আছে। তুমি আমার পেছনে ছুটতে শুধুমাত্র আমার শরীর পাওয়ার লোভে, আমার মন পাওয়ার লোভে না। তোমার শুধু দরকার ছিল একটা নতুন কোন শরীরের স্পর্শে তোমার ক্ষুধা মেটানো। আর আমি তোমাকে ঠকিয়েছি, এতে এত অবাক হচ্ছ কেন? এমন ভাব করছো যেন তুমি কাউকে ঠকাওনি। তোমার বউকে ঠকানোর সময় যেমন তোমার বিবেকে বাঁধেনি, তেমনি আমারও তুমি নামক আমার বয়ফ্রেন্ডকে ঠকানোর সময় বিবেকে বাঁধেনি।
এখন আমার জীবন থেকে বেরিয়ে যাও। না হলে কিন্তু আমি আর রাজীবকে আটকাবো না। এরপর কিন্তু ওর যা ইচ্ছে তোমার সাথে তাই করবে। থাক, তোমায় আর আমার ওপরে কোন দয়া করতে হবে না। তবে আমি আজ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেলাম, জীবনে ভুল জায়গায় ভুল মানুষকে গুরুত্ব দিয়ে আমি ঠিক মানুষকে হারিয়েছি। জীবনে এমন কিছু ভুল করেছি যা আমি কোনোদিনও ঠিক করতে পারবো না। তার শাস্তি হয়তো আমায় সারা জীবন পেয়ে যেতে হবে। ঘড়ির কাঁটায় তখন সময় রাত 10টা বাজতে চলেছে। এই সময়ে কে এভাবে পাগলের মতন কলিং বেল বাজাচ্ছে সেটা ভাবতেই রাগ হচ্ছে জ্যোতির। নাইম ওকে যেতে দিল না, নিজে গিয়ে দরজাটা খুলে দিল। অপর পাশে তন্ময়কে দাঁড়িয়ে থাকতে দেখে একটু চমকালো, সেই সাথে রাগও হলো। গম্ভীর গলায় বলল, কি দরকার? তন্ময় অস্থির কণ্ঠে বলল, আপনার ওয়াইফকে একটু ডেকে দেবেন প্লিজ। কি দরকার আমায় বলুন। আপনাকে বললে তো বুঝবেন না, আপনার ওয়াইফকে দরকার। প্লিজ একটু ডেকে দিন না। বেশিক্ষণ কথা বলবো না। ভেতর থেকে তন্ময়ের কণ্ঠ পেয়ে জ্যোতি নিজেই বেরিয়ে এলো। এই অসময়ে তন্ময়কে দেখে সে নিজেও অবাক হলো। কি হয়েছে আপনার? যা দেখানোর সব সকালে দেখিয়ে দিয়েছি। আমার কাছে আর কিছু দেখানোর নেই আপনার জেসির বিষয়ে। না, আমি ওই জন্য আসিনি। আমি আপনার কাছে অন্য একটা অনুরোধ নিয়ে এসেছি। কিসের অনুরোধ? দেখুন, প্রথমেই বলছি প্লিজ আমায় মিথ্যে বলবেন না। আমি জানি মিলির সাথে আপনার যোগাযোগ অবশ্যই আছে। আমায় একবার মিলির সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবেন? আমি কথা দিচ্ছি আমি আর কখনো ওকে বিরক্ত করব না। শুধু আজ একটা বারের জন্য আমি ওর সাথে কথা বলতে চাই। জ্যোতি রাগান্বিত গলায় বলল, আছে আমার কাছে মিলির নাম্বার, কিন্তু আপনাকে জীবনেও দেব না। এই আপনি কেমন ধাঁচের মানুষ বলুন তো? খোদা আপনাকে বানিয়েছে কি দিয়ে? জ্যোতির করা কোনো অপমানই এখন আর তন্ময়ের গায়ে লাগছে না। পারছে না শুধু জ্যোতির পায়ে পড়ে যেতে। দুই হাত জোর করে অনুনয়ের গলায় বলল, প্লিজ, প্লিজ জ্যোতি, মিলির সাথে একটাবার কথা বলার সুযোগ করে দিন। আমার আজ মিলিকে ভীষণ দরকার। প্লিজ জ্যোতি, এতটুকু সাহায্য করুন আমায়। তন্ময়ের এত অনুরোধেও জ্যোতির মন নরম হলো না। কাটকাট গলায় বলল, সম্ভব না। নাইম, ওনাকে বের করে দিয়ে দরজা বন্ধ করো। কোনো উপায় না পেয়ে তন্ময় এবারে সত্যি জ্যোতির পায়ের কাছে বসে পড়ল। জ্যোতি চমকে 2 কদম পিছিয়ে গেল। তন্ময় কাঁদছে। ওর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তবে নিজের ভুলগুলো উপলব্ধি করতে বোধহয় একটু বেশি সময় লাগলো। মিলিকে আমি ফেরত পাবো না সেটা আমি জানি জ্যোতি। ওকে আমার থেকে ভালো আর কেউ চেনে না। আমি ওকে ফিরতে বলবোও না। শুধু একটু কথা বলবো। আমার দম বন্ধ হয়ে আসছে, এই অস্বস্তি থেকে মুক্তি পেতে চাই। একবার ওর সাথে কথা বলিয়ে দিন জ্যোতি প্লিজ। তন্ময়ের এত অনুনয়ে জ্যোতির এখন খারাপ লাগছে। তবে কি করবে বুঝতে পারছে না। নাম্বার দিলে যদি মিলি রাগ করে? নাইম জ্যোতির কাঁধে হাত রেখে বলল, তোমার ফোন থেকেই ওনাকে কল দিয়ে দাও। তন্ময়কে নাম্বার দেওয়ার দরকার নেই। কিন্তু মিলি যদি রাগ করে? করবে না। ওনারও তো জানা দরকার যে তন্ময় নিজের ভুলটা বুঝতে পেরে আজ ঠিক কতটা পস্তাচ্ছে। জ্যোতি এবারে রাজি হলো। ভেতরে গিয়ে ফোনটা এনে মিলির নাম্বারে ডায়াল করে ফোনটা তন্ময়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধরুন। তন্ময় মাথা তুলে তাকালো। কাপা কাপা হাতে ফোনটা নিল, তবে হাতটা কাঁপতে থাকায় ফোনটা পড়ে গেল হাত থেকে। তন্ময় খুব তাড়াতাড়ি আবার ফোনটা হাতে নিয়ে কানে ধরল। রিং হয়ে গেল, কিন্তু মিলি ফোনটা রিসিভ করল না। তন্ময় ফোনটা জ্যোতির দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধরল না, আবার দিন। জ্যোতি তাই করল। এবারে মিলি ফোনটা ধরল। হাস্যোজ্জ্বল গলায় বলল, হ্যাঁ জ্যোতি বলো। কেমন আছো তুমি? তন্ময়ের এবার বুক চিরে কান্নাগুলো বেরিয়ে আসতে চাইছে। মিলির কণ্ঠটা ভীষণ ঝলমলে শোনালো। তবে কি মিলি তন্ময়কে ছাড়া বেশ ভালো আছে? ফোনের অপর পাশ থেকে পিনপতন নীরবতা ভেসে আসছে। কেউ কথা বলছে না, তবে মিলির মনে হচ্ছে ফোনের অপর পাশে থাকা মানুষটা যেন ফুঁপিয়ে কাঁদছে। হয়তো অনেক কিছু বলতে চাইছে কিন্তু কিছু বলতে পারছে না। মিলি কান থেকে ফোনটা নামিয়ে একবার নাম্বারটা চেক করে নিল। জ্যোতিরই তো নাম্বার, তাহলে মিলির কেন মনে হচ্ছে যে কান্নার শব্দটা জ্যোতির না?
কেন মনে হচ্ছে যে মিলির ভীষণ আপন কেউ কাঁদছে? অবশেষে সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে মিলি বলেই ফেলল, তন্ময়। তন্ময় এবারে ডুকরে কেঁদে উঠল। সত্যি দম বন্ধ হয়ে আসছে তন্ময়ের। কথা বলতে গিয়ে শব্দগুলো গলায় কেমন আটকে যাচ্ছে। খুব কষ্টে কয়েকটা বাক্য উচ্চারণ করল। আমি কার জন্য কাকে হারিয়ে ফেললাম মিলি? আমি এই ভুল কি করে করলাম? এখন আমি এই ভুলটা শোধরাবো কি করে? কথা বলো মিলি প্লিজ। একটু কথা বলো আমার সাথে। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তোমাকে হারিয়ে ফেললাম মিলি, হারিয়ে ফেললাম। চলবে।